গতকাল ছিল আমার নতুন টিউশনির প্রথম দিন, কিন্তু বড় ভাই সাবধান করে দিয়েছে ছাত্র নাকি অনেক টাউটবাজ, আমি যেন সেইভাবে পড়াই। তো আমি প্রথম দিন টিউশনিতে গেলাম, গিয়ে ছাত্রকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি। তখন সে বলল, স্যার আমার নাম ফটিক, কিন্তু আমার স্কুলের বন্ধুরা আমাকে আদর করে ফটকাবাজ বলে ডাকে। ছাত্রের মুখ থেকে এই কথা শোনায় বুঝতে পারছিলাম ছাত্র আমার 1 নম্বরের টাউটার। আমিও কম যায় না। আমি আমার ছাত্রকে বললাম, শোনো ফটিক, আমি খুব রাগী একটা মানুষ, তোমার মতো অনেক ফটকাবাজ ছেলেদের আমি পিটিয়ে মানুষ করেছি, তাই আমার সাথে কোনো চালাকি করবে না, প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করতে হবে। তখন ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনাকে স্যার বলে ডাকবো নাকি দুলাভাই বলে ডাকবো? তখন আমি বললাম, দুলাভাই বলে ডাকবে মানে? ফাজলামি করো, স্যার বলে ডাকবে। তখন সে বললো, আসলে 2 দিন পর তো আপনি আমার দুলাভাই হবেন, তাই আগে থেকে ডাকার অভ্যাস করে নিচ্ছি। তখন আমি বললাম, দুলাভাই হবো মানে? তখন সে বলল, স্যার আমার 3 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, কিভাবে হয়েছে জানেন? তখন আমি বললাম, কিভাবে? তখন সে বলল, স্যার আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না, তাছাড়া বর্তমানে মেয়ে বিয়ে দেওয়া অনেক টাকার ব্যাপার। আমার আব্বু আম্মু খুব চালাক, তারা চালাকি করে ভার্সিটি পড়ুয়া ভালো একটা ছেলেকে আমাকে পড়ানোর জন্য নির্বাচিত করে। তারপর ওই স্যার যখন আমায় পড়াতে আসে, তখন তাকে আমার আব্বু আম্মু খুব আদর যত্ন করে। পড়ানোর সময় আমার আপু খুব সুন্দর করে সেজে স্যারের সামনে গুড়গুড় করে। তো একদিন আমাকে শিখিয়ে দেওয়া হয় আমি যেন পড়ার সময় মিথ্যা কথা বলে ওয়াশরুমে চলে যাই, আর আমিও তাই করি। তখন আপু স্যারের রুমে এসে দরজা বন্ধ করে দেয়, আর একটু পরেই আম্মু আব্বু দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। তখন আপুটা কান্না ভেজা চোখে দরজা খুলে। তারপর আব্বু আম্মু জোর করে ওই স্যারের সাথে আপুকে বিয়ে করিয়ে দেয়। তখন স্যারের কিছুই করার থাকে না, কারণ আব্বু আম্মু স্যারকে খুব ভয় দেখায় আর বলে বিয়ে না করলে এলাকার লোকদের জানাবে। তখন স্যার নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আপুকে বিয়ে করে। এতে টাকাও খরচ হলো না, আর ভালো ছেলের সাথেও বিয়ে দেওয়া হলো। 2 জনের বিয়ে এভাবেই হয়েছে, আর 3 নম্বর বোনের বিয়ের জন্য আব্বু আম্মু আপনাকে নির্বাচিত করেছে। ছাত্রের মুখ থেকে এইসব কথা শোনার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলি, হাত পা আমার থরথর করে কাঁপতে থাকে। তখন ছাত্র আমার কানের কাছে ফিস ফিস করে বলল, স্যার একটু পর আপু আসবে চা দেবার নাম করে আপনাকে দেখতে। আমি তখন কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। ঠিক তখনই দেখলাম কালো একটা মেয়ে মুখে সাদা পাউডার মেখেছে, টুটে লাল লিপস্টিক, লাল টিপ, একদম অদ্ভুত খারাপ দেখতে, হাতে চায়ের কাপ নিয়ে আমার কাছে আসছে। ছাত্র তখন আমার আবার ফিস ফিস করে বলল, স্যার আমার আপু, তার সাথেই আপনাকে আব্বু আম্মু জোর করে বিয়ে দিবে। জানি না আমার তখন কি হয়েছিল, শরীরের সমস্ত শক্তি নিয়ে জুড়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখি ছাত্রের মা আমার মাথায় পানি ঢালছে, আর ছাত্রের বাবা আমার হাত পা মালিশ করছে। আমি তখন সোজা ছাত্রের মায়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আন্টি আমায় মাফ করে দিন, আমি বিয়ে করতে পারবো না, আমি খুব গরিব, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন, তাছাড়া আমার গার্লফ্রেন্ডও আছে, ও যদি জানে আমি বিয়ে করেছি তাহলে আমায় মেরে ফেলবে। বাই দ্য ওয়ে এইটা মিথ্যা ডায়লগ ছিল। তখন তিনি বললেন, আরে বাবা তুমি আমার পা ছাড়ো, আর বিয়ে করবা না মানে কি? তখন আমি বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। ছাত্রের মা আমার কথা শুনে একদম চমকে গেলেন। তারপর আমাকে সোফায় বসিয়ে বললেন, আমার মেয়ে মানে? আমার তো কোনো মেয়েই নেই, আমার তো একটা মাত্র ছেলে। তখন আমি বললাম, তাহলে ওই মেয়েটাকে? তখন তিনি বললেন, আমাদের বাসার কাজের মেয়ে। ওয়েট ওয়েট, গল্পটা শেষ করার আগে আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন, জয় ভাই প্রতিদিন নতুন নতুন ফানি গল্প দেও না কেন? তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি ফানি গল্প দিয়ে কি করব? আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। তো যদি চান আমি প্রতিদিন রেগুলার ফানি ফানি গল্প দেই, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন, এন্ড কমেন্ট বক্সে বলবেন গল্পটা কেমন লাগছে, এরকম গল্প কি প্রতিদিন চান? যখন আন্টি বললেন ওই মেয়েটা ওনাদের বাসার কাজের মেয়ে, এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। শেষে কিনে এই পিচ্চি ছেলে আমায় কাঁদিয়ে ছাড়লো। আমি তখন ছাত্রের মাকে বললাম, আন্টি ফটিক কোথায়? তখন আন্টি বললেন, ফটিক কে? আমি বললাম, আপনার ছেলে। তখন তিনি বললেন, আমার ছেলের নাম তো পিয়াস, আর তুমি অজ্ঞান হবার পর পিয়াস যেন কোথায় গেল। আমার মাথায় তখন জিম জিম করছে, এই ছেলেটা মহা টাউটার, এই বয়সে যেরকম টাউটারি করে বড় হলে না জানি কি কি করে। আন্টি তখন আমার মাথায় হাত রেখে বলল, বাবা তোমার মনে হয় আজ শরীরটা খারাপ, তুমি বরং আজ চলে যাও, কাল থেকে না হয়ে এসো। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, সারা জীবন আমি মানুষদের সাথে ফটকাবাজি করেছি, আর আজ কিনা আমার হাঁটুর বয়সী ছেলে আমায় কাঁদিয়ে ছাড়লো। বেঁচে থাকতে এই মুখটাও ওই ছেলেকে আর দেখাবো না।
আপনি কি জানেন একদিন আমার ছোট ভাই গলা ফাটিয়ে শীতকালে রচনা পড়ছে। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে শীতকাল। এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে অনেক কষ্ট হয়। আব্বা পাশে বসে পেপার পড়ছিল। ছোট ভাইয়ের শীতকালে রচনা শুনে পেপার রেখে লাফ দিয়ে উঠলো। ওই তুই কি পড়ছিস? ছোট ভাই বলল, আব্বা শীতকালে রচনা পড়ি। আব্বা বলল, এই রচনা কোন বইয়ে লিখেছে? ছোট ভাই বলল, আব্বা বইয়ে এই রচনা লিখা নাই, স্যার বলেছে এবার পরীক্ষায় রচনা আসবে শীতকাল, তাই বড় ভাইয়ের কাছ থেকে এই রচনাটা লিখে নিয়েছি, সেইটাই মুখস্থ করছিলাম। আব্বা বলল, ও তাইলে এটা বড় হারামজাদার কাজ। মনে মনে সন্দেহ আসিল, ডাক দে বড় হারামজাদাকে। আমি তখন বাথরুমে বসে সিগারেট খাচ্ছি, এমন সময় ছোট ভাইয়ের ডাক, তাহমিদ ভাই আব্বা ডাকে, অবস্থা বিশেষ ভালো না, তাড়াতাড়ি আসো। আমি তাড়াতাড়ি সিগারেট বাথরুমে ফেলে দিয়ে মুখের সিগারেটের গন্ধ দূর করতে টুথপেস্ট খুঁজতে লাগলাম। তখনই মনে হলো টুথপেস্ট আগের দিন শেষ হয়েছে, তাই শ্যাম্পুর বোতল থেকে একটু শ্যাম্পু নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম। ওরে আল্লাহ, এর থেকে বিষ খাওয়া ভালো আসছিল। একটু সব ফেলে দিয়ে কয়েকবার কুলি করলাম, তারপর আব্বার সামনে গিয়ে হাজির। আব্বা বললো, তো বড় সাহেব এতক্ষণ কই ছিলেন, আসতে এত সময় লাগলো? আমি কইলাম, জি আব্বা পড়তেছিলাম, সামনে পরীক্ষা না, ওই সময় নিয়মিত পড়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এবার আপনার মুখ উজ্জ্বল করব। আব্বা রেগে গিয়ে বললেন, ওই হারামজাদা, আমার মুখ কি অন্ধকার নাকি যে উজ্জ্বল করবি? তবে কথা অবশ্য খারাপ বলিস নাই, আগে আমার মুখ উজ্জ্বলই ছিল। তুই যখন এসএসসিতে 2 বার আর এই এসএসসিতে 3 বার ফেল মারছিস, তখনই মুখ কালো হয়ে গিয়েছে। এবার আর মুখ উজ্জ্বল করার দরকার নাই বাবা। তো বাপজান, ছোট বাপজানের রচনা কি আপনি লিখে দিছেন? আমি মনে মনে বললাম, এই প্রথম আব্বা আমার লেখা পড়ছে বলে মনে হচ্ছে, তাই খুশিতে বকবক হয়ে বললাম, জি আব্বা, এগুলো হচ্ছে আমার ছোটখাটো প্রতিভা। ছোট ভাই রচনা লিখে চেয়েছে, তাই না করতে পারিনি, লিখে দিয়েছি। আব্বাই বলল, তো আব্বাজান কি কি লিখছেন একটু পড়ে শোনান। আমি ছোট ভাইয়ের খাতা নিয়ে পড়া শুরু করলাম। পৌষ ও মাঘ মাস এই 2 মাস মিলে শীতকাল। এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে কষ্ট হয়। এই লাইন পড়ে চুপ করে আছি। আব্বা চোখ বড় বড় কইরা কইল, থামলি কেন, পর পর। আমি আবার শুরু হইলাম। এই সময় রাতে অনেক শীত পড়ে, রাতের বেলা একা একা থাকা খুবই কষ্টসাধ্য, হাত পা ঠান্ডায় বরফ হয়ে আসে। বাংলাদেশের এক গবেষণায় দেখা গিয়েছে যে এই ঋতুতে বাংলাদেশে বিয়ের হার প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাই বাংলাদেশের বিখ্যাত অনেক লেখক এই ঋতুকে বিয়ের ঋতু বলে আখ্যায়িত করেছেন। বিয়ের ঋতু নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, আমারও পরানো যাহা চাই, বিয়েরও ঋতু তাই, বিয়েরও ঋতু তাই গো। কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমি সব ভেঙে ফেলে করব চুরমার, কেন বিয়ের ঋতু পৃথিবীতে আসে অনেক দিন পর পর। গবেষকরা আরো বলেছেন যে বাংলাদেশের জনসংখ্যা বাড়তে এই ঋতুর বিশেষ অবদান আছে, যা বাংলাদেশের অন্যান্য জন্মহার কম দেশের কাছে ঈর্ষণীয়। আব্বা একটু শোনার পরে বুক ধরে ফ্লোরে বসে গেলেন। আমি বললাম, আরো বলবো আব্বা? আব্বা বললেন, যদি বাপকে জীবিত দেখতে চাস তাইলে এখানে এই রচনা পড়া বাদ দে। আমি বললাম, কেন আব্বা? এখানে তো প্রকৃত সত্যই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আব্বা বললেন, আরে রাখ তোর প্রকৃত সত্য, তাড়াতাড়ি ওষুধের বক্স নিয়ে আয়, জীবন গেল। আমি দৌড়ে আব্বার ওষুধের বক্স নিয়ে আসলাম। একটু পরে আব্বা বলল, আজ বুঝলাম আমার বড় ছেলের এত প্রতিভা কেন। আমি কাচুমাচু হয়ে বললাম, কেন আব্বা? যে ছেলের একটা সামান্য রচনা মানুষের হার্ট অ্যাটাক করাতে পারে, তার সম্পূর্ণ পরীক্ষার খাতা দেখতে কমপক্ষে 4-5 জন মাস্টার অবশ্যই লাগবে। আব্বা বলল, আমি বুঝে গেছি, আমার ছেলের মেধার দাম এই দেশে নাই, তোকে আমি উচ্চ শিক্ষার জন্য উগান্ডা পাঠাবো বাপজান। আমি বললাম, না আব্বা, আমি আমার এই প্রতিভা দেশের কাজে লাগামো, দেশের মানুষের কাজে লাগামো, দেশের উন্নয়ন করবো। আমার এই কথা শোনার পরে আব্বার চোখ বন্ধ। আব্বা কথা কও, আব্বা, ও আব্বা, আব্বা গো। সোফায় বসে টিভি অন করতেই দেখলাম আমাকে আর বাবাকে একসাথে খবরে দেখাচ্ছে, আর রিপোর্টার বলছে উনি হলেন চৌধুরী সাহেব। উনার টাকার পাহাড় থাকলে উনার সন্তান আজ অবহেলিত। উনার সন্তান ঢাকা শহরের বিভিন্ন ডাস্টবিনে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। ইতিমধ্যে চৌধুরী সাহেবকে পুলিশ গ্রেফতার করেছে। উনি তার সন্তানকে কিভাবে অত্যাচার করে তার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। ভিডিওতে দেখলাম গতকাল বাবা যে আমার থাপ্পড় মেরেছিল সেটাকে যেন ভিডিও করে ওদের দিয়েছে। তার একটু পরে শ্রাবণী আর শ্রাবণীর ভাইকে খবরে দেখাচ্ছে। শ্রাবণী কান্না করছে, আর শ্রাবণীর ভাই সাংবাদিকদের বলছে, ওই ছেলের সাথে আমার বোনের বিয়ের হওয়ার কথা ছিল, কিন্তু যে ছেলে নিজের ঘরে এত অবহেলিত, সে কি করে আমার বোনের দেখাশোনা করবে? এই ছেলের কাছে আমি আমার বোনকে বিয়ে দিব না। খবরের মাঝখানে এইবার অনন্ত জলিলকেও দেখা যাচ্ছে। অনন্ত জলিল বলছে, আমি ছেলেটার ভিডিও দেখেছি, খুব কষ্টদায়ক ভিডিও। খাবারের সন্ধানে ছেলেটা পাগলের মতো ডাস্টবিনে খাবার খুঁজছিল। আমি কথা দিচ্ছি, আমি ছেলেটার কর্মসংস্থানের ব্যবস্থা করব। না আর সহ্য করা যায় না। আমি টিভিটা বন্ধ করে তাড়াতাড়ি থানায় গেলাম। অনেক কষ্টে বাবার জামিনের ব্যবস্থা করলাম। ওসি সাহেব,
আমাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, এমন সন্তান যেন ঘরে ঘরে জন্মায়। বাবা এত অত্যাচার করার পরেও বাবাকে মুক্ত করতে সন্তান ঠিকই এগিয়ে এসেছে। জেল থেকে ছাড়া পেয়ে বাবা আমাকে দেখেই বলল, আমি আজ ইতিহাস করব, বাবার হাতে ছেলে খুন, তোর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার অধিকার নেই। আমি দৌড়াচ্ছি আর আমার পিছনে বাবা, আর বাবার পিছনে কিছু সাংবাদিক যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন। ইদানিং দেখি আমার ফেক অ্যাকাউন্টগুলোতে আমার অ্যাকাউন্টের চেয়ে বেশি লাইক কমেন্ট আসে। এগুলা দেখার পরে অনেক কষ্ট লাগে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই আর আমার আইডিতে লাইক কমেন্ট কম। যাই হোক, আমার অ্যাকাউন্টের নাম বাইসা বনফায়ার আর ইউজার নেম ইয়োর জয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাইকে ফলো দিয়ে রাখবেন, সবসময় বিনোদনমূলক ভিডিও পাবেন। ধন্যবাদ। সেদিন ছাত্রী আমাকে বলল, স্যার আমি তো আজ পরীক্ষায় সব দিয়ে ফেলেছি, নিশ্চিত অঙ্ক পরীক্ষায় 80 এর উপরে পাবো দেখেন। ঠিক তখন কারেন্ট চলে গেল। আমি তাকে রেগে বলে উঠি, মিথ্যা বলার জায়গা পাও না, মৃত্যুক কোথাকার। তখন ছাত্রী মুখ কালো করে বলল, মিথ্যা বলবো কেন, এতে মিথ্যা বলার কি আছে? তখন আমি বললাম, মিথ্যা না বললে কারেন্ট যায় কেমতে? কারেন্ট যাওয়ার মানেই হলো মিথ্যা বলা, মিথ্যাবাদী মেয়ে। ছাত্রী আমার দিকে অবাক হয়ে ফেল ফেল করে মনে কষ্ট নিয়ে তাকিয়ে রইল। আবার ওই দিন আন্টি আমাকে বললেন, স্যার মনে কষ্ট নিয়েন না, আপনার টাকাটা আটকে আছে। এই 3 মাস বেতন যে হয় না, কলেজ থেকে বেতন দিচ্ছে না, বেতন দেওয়ার মতো টাকা নেই, প্লিজ স্যার সরি। তখন আমি কিছু না বলে চুপ করে রইলাম। কিন্তু তখন কারেন্ট চলে এলে বিশ্বাসের ভঙ্গিতে বললাম, ও আচ্ছা নো প্রবলেম। তখন ছাত্রী আমার মুখে বিশ্বাস দেখে তার মাকে বলল, জানো মা, যদি কারেন্ট না আসতো স্যার ভাবতো তুমি মিথ্যা বলেছো। কারেন্ট আসাতেই তোমার কথা বিশ্বাস করছেন, নইলে করতোই না। কথাটা শুনে আন্টি আমার দিকে ব্রু কুচকে রইলেন। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। গতকাল আঙ্কেল এসে সোফায় বসে বললেন, জানেন স্যার, ছোটবেলায় আমি খুব মেধাবী ছিলাম, সব পরীক্ষায় 90 এর উপরে পেতাম, কলেজ ভার্সিটিতে টুকুর মেধাবী ছিলাম। প্রেম ভালোবাসা এগুলো কি জানতামই না, শুধু জানতাম পড়া আর পড়া। কিন্তু বাস্তবতা আজ আমাকে ব্যবসায়ী বানিয়েছে, হায়রে কপাল। কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেল। আমি মুচকি হাসতে থাকলাম। তিনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তখন ছাত্রী তার বাবাকে বলল, বাবা তুমি মিথ্যা বলেছো, তাই কারেন্ট চলে গেছে। তাই স্যার হাসছেন। আঙ্কেল থতমত খেয়ে লজ্জায় চলে গেলেন। কিন্তু আজ যখন টিউশনি থেকে আসতে ছাত্রীকে বললাম, শুনো আমার আঙ্কেল খুব অসুস্থ, তাকে বাঁচানো যাবে না, হয়তো আইসিইউতে আছেন, তাকে শেষবার দেখে আসতে হবে, তাই আগামী 3 দিন তোমাকে প্রাইভেট পড়াতে পারবো না, তোমার মাকে বলে দিও। কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেলে ছাত্রী আমার হেসেই খুন। আমি ছাত্রীর এমন হাসির দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে রইলাম। ছাত্রী হেসে কি বুঝাতে চাইলো আপনারা কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, ইদানিং দেখি ভাইয়ের ভিডিও ফর ইউতে যায় না, তো আপনারা একটু কষ্ট করে ভাইয়ের এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন আর সবাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। একটা মেয়ে আমাকে টিকটকে মেসেজ দিছে, ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগে। আমি বললাম, কোথায় দেখেছেন আমাকে? সে বলল, দেখিনি তো, আপনার ভিডিওগুলা দেখি, কি যে ভালো লাগে। আমার মন খারাপ হলেই আপনার ভিডিওগুলা দেখি, মন ভালো হয়ে যায়। তারপর মেয়েটা বলল, কেউ এভাবে প্রশংসা করলে তাকে ধন্যবাদ দিতে হয়। আমি বললাম, ধন্যবাদ। মেয়েটা অনেকগুলো ছবি পাঠালো, দেখতে বেশ সুন্দরী। তারপর মেয়েটা বলল, আপনার একটা ছবি দেন না ভাইয়া। আমি বললাম, ছবি দিয়ে কি করবেন? মেয়েটা বলল, আপনাকে আমি ভালোবাসি। কোনো মেয়ে এভাবে প্রপোজ করতে পারে জানতাম না, এমন সুন্দরী একটা মেয়ে। তাই মেয়েটাকে আমি বললাম, আমি দেখতে পচা, আমি আসলে কালাপাটা মইনুদ্দিন। মেয়েটা বলল, আমার কোনো সমস্যা নাই, মানুষের রূপ দিয়ে কি হয় বলেন তো? আমি বললাম, আরে বাহ, এই বয়সের মেয়ে দেখি অনেক বুঝে। আমি বললাম, ছবি দেখে পালাবেন? এর আগে অনেক মেয়ে আমার ছবি দেখে আমাকে ব্লক করে দিয়েছে। তখন মেয়েটা বলল, আমি এমন না, আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি। তখন আমি একটা ছবি দিলাম, দেখলাম মেয়েটা কোনো কিছু বলছে না। আমি জিজ্ঞেস করলাম, কি এখনো ভালোবাসো? তখন মেয়েটা বলল, কি বলেন এইসব?